তো আমার যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমার ফ্যামিলি একটা কাজিনের সাথে হয়। আমার কাজিনের নাম প্রিয়ন্তী। অ্যান্ড এই ঘটনাটা আমি ওর আব্বুর কাছ থেকে, মানে আমার আঙ্কেলের কাছ থেকে শুনেছি। তো ঘটনাটা হয় যখন ওরা ওদের প্রথম বাসায়, যেটা বাড্ডাতে থাকতো, তখন হতো। তো এটা ছিল 2006 সাল। তখন ও ক্লাস 7-এ পড়তো। অনেক ঠান্ডা ছিল যেদিন ঘটনা ঘটে। প্রথম প্রথম দিন ঘটনার অনেক ঠান্ডা ছিল দেখে ওর রুমে সব দরজা জানালা লাগানো ছিল। তো লাগানোর পর 10টার দিকে ওর মা এসে প্রিয়ন্তীকে রাত্রেবেলা খাইয়ে দেয়, এবং 11:30টার দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে একা ওর রুমে। তো হঠাৎ গভীর রাতে 3টা-4টার দিকে এরকম সময় ওর ওয়াশরুম থেকে একটা আওয়াজ এলো, ভয়েস এলো। ভয়েস কি বলছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। তো এটা শুনে ও প্রথমে মনে করলো ও স্বপ্ন দেখছে। তো যখন দেখলো যে না, ওর জেগে আছে, তাহলে তো এটা স্বপ্ন দেখার কোনো প্রশ্নই আসে না। তো ও ঘুম থেকে উঠেই যখন দেখলো যে ওয়াশরুম থেকে ভয়েসটা আসছে, তো ও ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো যখনই যাচ্ছিল হঠাৎ করে ওর মাথার মধ্যে একটা ডিজিনেস চলে আসে, এবং ওর কেমন জানি আনইজি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগতেছিল ওর। ওইটার কারণে ও চিৎকার দেয়, চিৎকার চেঁচামেচি করে। এতে ওর আব্বু আর আম্মু সাথে সাথে ওর রুমে চলে আসে এবং লাইট অন করে বলে, মা তোর কি হয়েছে? প্রিয়ন্তী বলে যে আমি এরকম ওয়াশরুম থেকে একটা ভয়েস শুনছি যে আমাকে ডাকছে। তো ওর বাবা মা তো পাত্তা না দিয়ে বসে, এটা তোর স্বপ্ন হতে পারে, তুই ঘুমিয়ে যা। তো প্রিয়ন্তী এটা স্বপ্ন মনে করেই ও আবার ঘুমিয়ে পড়লো। তো তারপরে 1 সপ্তাহ এরকম কিছু হয় নাই। 1 সপ্তাহ পর যেটা হলো, আবারও সেম ঘটনাটা ঘটলো। গভীর রাতের সময় ওকে এরকম ওয়াশরুম থেকে এরকম ডাকছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। ও এটা শুনলো, শোনার পর এবার আরো ঘুম থেকে উঠে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু এবার যে জিনিসটা হলো রাসেল ভাই, সেটা হলো গিয়ে ওর বাবা মা কেউ শব্দটা পায়নি। এই ওর চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে, এবং ওয়াশরুম থেকে কিন্তু আওয়াজটা স্টিল আসতেছে, ওকে কিন্তু এখনো ডাকতেছে ওয়াশরুম, ওইখান থেকে যে ভয়েসটা আসতেছে। তো ও সাথে সাথে ওর রুমের দরজা খুলে ওর বাবা মার রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করা শুরু করলো, কিন্তু ওর বাবা মা ওর একটা আওয়াজও শুনেনি। তো ও কান্নাকাটি শুরু করলো এবং প্রচন্ড অনেক কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা পয়েন্ট ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছু মনে থাকে না। যখন ওর জ্ঞান আসে তখন সকাল হয়ে যায়, এবং ও দেখে ওর মায়ের পায়ে শুয়ে আছে। এবং ওর মা ওকে জিজ্ঞেস করলো, মা তুই সারা রাত ড্রয়িং রুমে কেন পড়েছিলি? তুই কি খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? প্রিয়ন্তীর সাথে সাথে বললো, মা আমি যে গতকালকে রাতে তোমাদেরকে এত চিল্লাচিল্লি করে ডাকলাম, তোমরা কি শুনোনি? ওর মা বললো, না মা, আমি তো তোর কোনো চিল্লাচিল্লি শুনিনি। তো ওর মা বললো, আমি রাত 2টার দিকে তোর রুমে গেছি, রুমে গিয়ে দেখলাম যে তুই এখনো ঘুমিয়ে আছিস। তো আমি তো প্রত্যেকদিন রাতেই তোর রুমে যাই, গিয়ে দেখি তুই ঘুমাতে থাকিস, আর প্রত্যেকদিন রাত 2টার দিকে আমি এরকম সময় যাই। তো রাসেল ভাই, এটা থেকে বোঝা গেল যে ঘটনা যেটা হচ্ছে এটা সবসময় রাত 2টার পর হচ্ছে। তো এটা তো গেল সেদিনই রাতে আবার যেটা হলো, ও ঘুমাচ্ছে এবং আবার সেই ভয়েসটা আসছে। কিন্তু এবার ভাই রাসেল ভাই, ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ভয়েসটি ছিল একটি মেয়ের, এবং ভয়েসটি বলতেছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, তুমি যতই চিৎকার চেঁচামেচি করো, তোমার চিৎকার কেউ শুনবে না। তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। প্রিয়ন্তী এটা শুনে সাথে সাথে হাউমা করে কাঁদতে লাগলো, এবং অনেক জোরে জোরে সে কাঁদতেছে, এবার চিৎকার চেঁচামেচিও করতেছে সাথে। তো এবার যখন কাঁদতেছে, হঠাৎ করে শুনে যে ভয়েসটা আর নাই। তো ও যখন চোখটা খুলে, তখন রাসেল ভাই যেটা দেখলো সেটা হলো গিয়ে ওর সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটির চোখগুলো অনেক সুন্দর, জল জল করছে, এবং মেয়েটি পুরো সাদা কাপড় পরা। তো এটা দেখার সাথে সাথেই ও আরেকটা জিনিস দেখলো যে ওই মেয়েটি ওর দিকে একটা মুচকি হাসি দিল। ওইটা দেখি প্রিয়ন্তী আবারও সেন্সলেস হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরত আসে, ওর বাবা মাকে পুরোটা বুঝিয়ে বলে। ওর বাবা মা তো এটা কোনো মতে বিশ্বাস করতেই চাচ্ছে না, তো এই কারণে ওকে একটা ডক্টর দেখানো হয়। তো ডক্টর ওর পুরো কাহিনী শোনার পর, পুরো ঘটনা শোনার পর ডক্টর ওকে সাজেস্ট করলো যে আপনি যেহেতু বাসায় একা থাকেন মাঝে মাঝে, কারণ ওর বাবা মা দুজনেই জব করে, তো এটার কারণে আপনি হয়তো এইসব হ্যালোসিনেশন করতেছেন। তো এটার প্রেসক্রিপশনে ডক্টর তাকে একটা প্রত্যেক রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে বসে, এবং প্রিয়ন্তী ওটা করে। নেক্সট 2 মান্থস ধরে ওর সাথে কিছু হয়নি। সিন্স যেহেতু নেক্সট 2 মান্থস ধরে কিছু হয় নাই, ও ওর লাইফটাকে নর্মালি লিড করাবার স্টার্ট করছে। এটা হলো কি 2007-এ, যখন ও ক্লাস 8-এ উঠে, তখনকার ঘটনা। 2 মাস পরে, তখন ছিল পহেলা বৈশাখের আগের রাত। অনেক বড় আকারে পয়লা বৈশাখের আগের রাতে অনেক বড় আকারে একটি কালবৈশাখী ঝড় এসেছে, এবং সেটি মানে অনেক প্রচন্ড এফেক্ট করেছে বলতে পারেন।
তো ওদের এই কালবৈশাখী ঝড়ের কারণে ওদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে যায়। তো ওর বাবা মা ঘুমানোর আগে প্রিয়ন্তীকে দেখে যায়, প্রিয়ন্তীকে দেখলো যে ওর টেবিলে বসে চার্জার লাইটে ও লেখাপড়া করছে। তো বাবা মা শুতে যাওয়ার সাথে সাথে রাসেল ভাই সেদিন থেকে শুরু হলো মেইন ঘটনাটা। প্রিয়ন্তী যখন ওর বাবা মা চলে যায় তার আধা ঘন্টা 1 ঘন্টা পরেই প্রিয়ন্তী লেখাপড়া করছে, এমন সময় ওয়াশরুম থেকে আবার সে আগে ভয়েসটা আসছে। এবার প্রিয়ন্তী ভয়েসটা শুনে চিৎকার চেঁচামেচি করেনি, উল্টা সে করেছে কি, সে দাঁড়িয়ে কান্না ভরা গলায় বলল যে কি হচ্ছে এইসব, আমার সাথে কেন এটা হচ্ছে। তো ওর প্রশ্নের উত্তর কেউ দিল না, ভয়েসটা আবারও বলছে তুমি আমার কাছে এসো, তুমি এদিকে এসো। তো এবার প্রিয়ন্তী একটু সাহস করে ওয়াশরুমে গেল। যাওয়ার পর রাসেল ভাই দরজাটা খুলে যখন গেল, যেটা দেখলো রাসেল ভাই সেটা হলো ওর যে ওয়াশরুমের যে আয়নাটা সেটা পুরাটা জল করছে, এবং দূরে ও দেখেছে যে একটি মেয়ে ওর দিকে হেঁটে আসতেছে। আর ওইটা দেখে ও একদম হাওমাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে, কিন্তু ওর চিল্লাচিল্লি কেউ শুনছে না। তো দেখতেছে যে টিভির মতো মেয়েটা ওর কাছে সামনে চলে আসতেছে, আয়না থেকে হেঁটে ওর কাছে আসতেছে, এবং ওই যে মেয়েটা হেঁটে আসতেছে মেয়েটির পিছে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি প্রিয়ন্তীর দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে প্রিয়ন্তী অনেক ভয় পাচ্ছে। মজার বিষয় রাসেল ভাই, মানে অবাক হওয়ার বিষয় যে মেয়েটা যখন হেঁটে হেঁটে একদম আয়নার ঠিক কাছে চলে আসে, প্রিয়ন্তী আয়নায় দেখতে পায় যে মেয়েটাকে দেখছে হেঁটে আসতে, সেই মেয়েটা একদম হুবাহু ও নিজেই। প্রিয়ন্তী নিজেকেই দেখছে, কিন্তু রাসেল ভাই যে জিনিসটা, ওই যে আয়নার ভিতরে যে মেয়ে ও যে নিজেকে দেখতেছে ওর বয়স আরো বেশি ছিল। মানে প্রিয়ন্তী ওর ফিউচারটাকে ওইখানে দেখতেছে, ফিউচার কিরকম দেখতে হতে পারে, এটা দেখে ও পুরো শক হয়ে গেল। এবং ওই আয়নার ভিতরে যে মেয়েটা প্রিয়ন্তীকে দেখে বলল তুই এসেছিস সরি, এই বলে তা ওরা জোরে জোরে হাসা শুরু করলো, এবং মেয়েটার পিছে যে লোকটি দাঁড়িয়েছিল সেও পর্যন্ত হাসা শুরু করলো। এটা দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে আরো কান্নাকাটি শুরু করলো। ওর কান্না শুনে হাসিটা থেমে গেছে, আয়নার ওইখানে যে মেয়েরা হাসতেছিল ওইটা হাসিটা থেমে গেছে। তখন যখন ও আয়নার দিকে তাকায় রাসেল ভাই, ও দেখে যে ওই মেয়েটি, আয়নার পিছনে যে মেয়েটি ছিল, ওর চেহারাটা বদলে ওর একটি খালাতো বোন যার নাম নাদিয়া আপু চেহারাটা নিয়েছে। রাসেল ভাই, নাদিয়া আপু ওই ঘটনা ঠিক 1 মাস আগে মারা গেছে। এটা দেখে ও আর ওখানে থাকতে পারেনি, সাথে সাথে ওয়াশরুমের দরজাটি লাগিয়ে ও রুমে দৌড় দিয়ে বিছানায় কান্না শুরু করলো। এমন সময় ওয়াশরুম থেকে একটি বিকট আওয়াজ আসে, যেটাতে আপনার গ্লাসটা ও আয়নাটা ভেঙে যায় বিকট আওয়াজে, মানে গ্লাস ভাঙার আওয়াজ আসে, এবং বাইরে ঝড়ের কারণে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজে ও সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে ওর বাবা মা আসে রুমে, পরের দিন এসে দেখে যে ও সেন্সলেস হয়ে পড়ে আছে, এবং ওর ওয়াশরুমের যে গ্লাস আয়নাটা পুরোটা ভাঙা, এবং কিছু কিছু আয়নায় আপনার কিছু আয়নার টুকরাগুলিতে, মিররের টুকরাগুলিতে রক্ত লাগা ছিল। তোর বাবা মামা মনে করেছে যে প্রিয়ন্তী এটা নিজে করতে পারে, যেহেতু ওর সাথে এইসব প্রবলেম চলতেছিল। তো এটা মনে করে ওর বাবা মা প্রিয়ন্তীর হাত পা চেক করলো, কিন্তু রাসেল ভাই কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না, যে কারণে তারা প্রিয়ন্তী পুরো ঘটনা বলার পর এখন তারা একটু বিলিভ করা শুরু করেছে। যাই হোক, ওইটা 1 সপ্তাহ পর কিছু হয় না রাসেল ভাই। পরে যেটা ফাইনালি যেটা হয় সেটা 1 সপ্তাহ পর সেম ঘটনা প্রিয়ন্তীর বাবার সাথে শুরু হয়। আঙ্কেলের রুমে বারান্দা থেকে শুনে যে আঙ্কেলের নাম ধরে কে জানি ডাকছে। সে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার বারান্দা থেকে ডাকতেই থাকে। সে ঘুম থেকে উঠে বারান্দার গেটটা খুলে, এবং সে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। উনি এটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই জিনিসটা হয়। এবার যেটা হয়, তাকে নাম ধরে ডাকছে, সে গেল আবার, কিন্তু কাউকে পেল না পরের দিনও। তো সে রুমে ফেরত এসে দেখে তার ওয়াইফ এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার রুমের দরজা হঠাৎ জোরে কে জানি ধাক্কাচ্ছে। তো সে কাছে গিয়ে বলল কে, এবং দরজার অপর পার থেকে তার মেয়ে প্রিয়ন্তী বলছে বাবা আমি, খুলো, আমাকে বাঁচাও। সে সাথে সাথে দরজা খুলে দেখে তার মেয়ে প্রিয়ন্তী এখানে দাঁড়ানো, এবং প্রিয়ন্তী পুরা ঘেমে আছে, এবং ওর চোখ কাঁদতে কাঁদতে পুরো ফুলে গেছে। প্রিয়ন্তী বলল যে বাবা, আমার রুমে আবার সেই আয়না ভাঙার বিকট শব্দ আসলো। ও আর ওর বাবার সাথে সাথে দৌড় দিল ওর রুমে, গিয়ে দেখলো ওয়াশরুমের দরজাটা খুলে যে রাসেল ভাই নতুন যে আয়নাটা লাগিয়েছে সেটা আগেরটার মতো সেম ভাবে ভেঙে চুরমার। এবার প্রত্যেকটা আয়নার টুকরা আপনার রক্ত ছিল। এইটা দেখার সাথে সাথে ওর বাবা ডিসিশন নেয় যে না, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় এই ডিসিশনটা নেওয়া হয়। পরে ওরা বাসাটা চেঞ্জ করে, এবার ঢাকার অন্য একটা জায়গায় থাকে। এটা আমাকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে। তো ওখানে ওরা থাকে, এবং প্রথম ওই বাসাটা ওঠার পর প্রিয়ন্তী ওয়াশরুমে যেতে অনেক ভয় পেত, কারণ স্বাভাবিক এরকমই একটা জিনিস ওর সাথে পাশে হয়।
তো ভয় পাওয়ার কারণে পরে আস্তে আস্তে ও যেতে পারে। তো পরে ও শেষমেশ যখন দেখলো যে এরকম ওর সাথে এরকম আর ঘটনা ঘটতেছে না, ও পরে চিন্তা করলো, ও আর ওর বাবা চিন্তা করলো যে এতদিন ধরে যে আমাদের সাথে যা হলো, এটা কেন হলো, কি কারণে হলো। এটা ওরা এখনো পর্যন্ত বিলিভ করতে পারেনি। আর যে জিনিসটা, এটা ওরা রিজনটাও জানতে পারেনি আর জানার চেষ্টাও করেনি। অনেকে আছে, অনেক টবিরাজ এনে এরকম ওরা করেছে আপনার ওই বাসাটার রিজনটা জেনেছে, কিন্তু ওরা পারেনি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার ইউ মোস্ট ওয়েলকাম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে।